রেলের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিনেও টিকিট প্রত্যাশীদের ভিড়। ঈদে ঘরমুখ মানুষকে সেবা দিতে প্রস্তুত লঞ্চ মালিকরা। বিশেষ সার্ভিস 22 তারিখ থেকে। গতবারের চেয়ে 10 লাখ বেশি চামড়া সংগ্রহের লক্ষ্য ট্যানারি মালিকদের। কোরবানির পশুর যোগান নিয়ে শঙ্কা থাকায় দাম নির্ধারণে অনাগ্রহ। রাজধানীর বেশিরভাগ পাবলিক টয়লেটেরই বেহাল দশা। খোলা জায়গায় টয়লেট ব্যবহারে স্বাস্থ্য ঝুঁকিতে নগরবাসী, বলছেন চিকিৎসকরা। দায়সারাভাবে চলছে চট্টগ্রামের 9টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। টিউশন ফির নামে মাত্রাতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ শিক্ষার্থীদের। এবং ঈদের মৌসুমেও ক্রেতাশূন্য টাঙ্গাইলের করটিয়া ও বাজিতপুর তাঁত কাপড়ের বাজার। বন্যার কারণে দূর থেকে পাইকারি ক্রেতারা আসতে পারছেন না, বলছেন ব্যবসায়ীরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল দাস। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দ্বিতীয় দিনের মতো চলছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। আজ দেয়া হচ্ছে 21 সেপ্টেম্বরের টিকিট। সকাল 9টা থেকে শুরু হয় টিকিট বিক্রি, চলবে বিকেল 5টা পর্যন্ত। একটি চাহিদাপত্রের মাধ্যমে সর্বোচ্চ 4টি টিকিট কিনতে পারবেন একজন টিকিট প্রত্যাশী। এদিকে অগ্রিম টিকিটের জন্য মঙ্গলবার সন্ধ্যা থেকেই কমলাপুর রেল স্টেশনে অপেক্ষা করতে দেখা যায় টিকিট প্রত্যাশীদের। তবে কাউন্টারের সামনের লাইনে দাঁড়ানোর উন্মুক্ত স্থানে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা না রাখায় প্রচণ্ড গরমে ভোগান্তির শিকার হন, অভিযোগ করেছেন অনেক যাত্রী। টিকিট কালোবাজারি রোধে নেওয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা। এবছর ঈদ উপলক্ষে 15 থেকে 19 তারিখ পর্যন্ত যথাক্রমে 20, 21, 22, 23 ও 24 তারিখের টিকিট দেয়া হবে। এদিকে চট্টগ্রাম থেকেও দ্বিতীয় দিনের মতো রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তের 9টি রুটের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানান, সকাল 9টা থেকে বিকেল টিকিট বিক্রি শুরু হলেও গতকাল সন্ধ্যা থেকেই স্টেশন চত্বরে টিকিটের জন্য মানুষ ভিড় করতে শুরু করেন। দিন যত গড়াবে ভিড় তত বাড়বে বলে আশা করছেন স্টেশন কর্তৃপক্ষ। এছাড়া ভিড় এড়ানোর জন্য স্টেশনের 7টি কাউন্টার থেকে আজও মোট 4280টি টিকিট দেয়া হবে বলে জানিয়েছেন তারা। এবার মহিলাদের জন্য একটি আলাদা কাউন্টার থেকে টিকিট দেওয়া হচ্ছে। এদিকে টিকিট বিক্রি স্বচ্ছ ও স্বাভাবিক রাখার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে স্টেশন কর্তৃপক্ষ। পুরো স্টেশন এলাকা সিসিটিভি ক্যামেরা ও রেলওয়ে নিজস্ব নিরাপত্তা বাহিনীর পাশাপাশি র্যাব, পুলিশ ও জিআরপির মাধ্যমে মনিটরিং করা হচ্ছে। ফ্যামিলি নিয়ে ঈদ করতে যাবো ঢাকা বাড়িতে, এই আর কি। আসলে ওই জন্যই কষ্ট করে লাইনে দাঁড়ানো, আর ট্রেনে কমফোর্টেবল মোটামুটি। ওর 5:30টার দিকে আসছি, 4টা টিকিট নিয়েছি, আমি লাকসাম যাব। খুব ভালো লাগতেছে, এখন খুবই আনন্দ লাগতেছে। এই বাড়ি যাইতে পারবো, সঠিক টাইমে টিকিট পেয়েছি। নির্ধারিত সময় সকাল 9টার সময় টিকিট বিক্রি শুরু হয়েছে। এখানে আইন শৃঙ্খলা বাহিনী, আরএনবি, জিআরপি সদস্য, র্যাব এবং সিএমপি এনারা ডিউটি দিতেছেন। এখানে কোনো কালোবাজারের খবর আমি এখনো পাইনি। এছাড়া আমি সকাল থেকে খবর নিচ্ছি, আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। টিকিট বিক্রি নর্মালি কাউন্টার 7টা কাউন্টারে বিক্রি হচ্ছে, মহিলাদের জন্য আলাদা কাউন্টার করা আছে। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী কামরুজ্জামান মামুন এবং চট্টগ্রাম রেল স্টেশনে আছেন কমল দে। প্রথমে চলে যাচ্ছি মামুনের কাছে। মামুন, সজল, ঘড়ির কাঁটায় ঠিক 9টায় কিন্তু এই টিকিট কাউন্টারগুলো খুলে দেওয়া হয়েছে এবং তারপর থেকে কিন্তু যাত্রীরা তাদের প্রত্যাশিত যে টিকিট সেটি নিতে শুরু করেছেন এবং অনেকে টিকিট হাতে পেয়ে উচ্ছ্বসিত হয়েছেন আমরা দেখেছি। তবে এখানে তারা অভিযোগ করেছেন যে একটি টিকিট দিতে অনেক সময় নেওয়া হচ্ছে এবং যে কারণে তারা কিছুটা ক্ষুব্ধতাও দেখিয়েছেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, আজ কিন্তু এই কমলাপুর রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারগুলো থেকে 14,633টি টিকিট বিক্রি করা হবে এবং আগামীকালও ঠিক 14,633টি টিকিট বিক্রি করা হবে। তবে আমরা সকাল থেকে এসে এখানে দেখেছি, এখন যেমনটি ভিড় সজল আপনি দেখতে পাচ্ছেন, ঠিক এর চেয়ে বেশি ভিড় ছিল সকাল 6টা বা 7টার দিকে এবং তারপর কিন্তু অনেকে টিকিট নিয়ে চলে যাচ্ছেন, আবার নতুন করে কেউ আসছেন, যে কারণে ভিড়ের মাত্রা এখনও একদমই কমেনি বলা চলে, এখনও ঠিক সেই রকমই আছে। তবে যারা শুয়ে বসে বা
বিভিন্নভাবে সময় পার করছিলেন তারা কিন্তু উঠে লাইনে দাঁড়িয়েছেন, যেহেতু কাউন্টার খুলে দেওয়া হয়েছে। 65% টিকিট কিন্তু এখান থেকে সাধারণ যাত্রীরা কিনতে পারছেন, 25% অনলাইনের মাধ্যমে, 5% ভিআইপিদের জন্য এবং 5% রেলওয়ে কর্মকর্তা কর্মচারীরা পাচ্ছেন। তবে এখানে আসার পর আমরা দেখেছি সকাল থেকে পুলিশ এবং র্যাব সদস্যদের তারা বিভিন্নভাবে সতর্ক অবস্থানে রয়েছেন এবং কিছুক্ষণ আগে এই সরাসরি সম্প্রচারটি শুরুর আধা ঘন্টা পূর্বে কিন্তু এখানকার রেলওয়ে পুলিশ 6 জন কালোবাজারি সন্দেহে 6 জনকে আসলে আটক করেছেন এবং পরবর্তীতে তাদেরকে রেলওয়ে থানায় রেখে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তারপরে নিশ্চিত করে পুলিশের পক্ষ থেকে আসলে জানানো হবে বিষয়টি। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম স্টেশন ম্যানেজার শীতাংশু চক্রবর্তীর সাথে। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে কোনো ধরনের দায়িত্বে গাফিলতি বা দায়িত্ব অবহেলা আসলে রেলওয়ে কর্তৃপক্ষ এবার আসলে মেনে নেবেন না। গতকাল রেলমন্ত্রী এসেছিলেন এবং তিনিও কিন্তু এই হুঁশিয়ারি উচ্চারণ করে গেছেন এবং এ বিষয়ে কিন্তু তৎপর রয়েছে এখানকার যারা দায়িত্বে নিয়োজিত রয়েছেন। এছাড়া আরেকটি তথ্য আপনাকে জানায় যে চাহিদাপত্র দেওয়া হচ্ছে, যে চাহিদাপত্রে আসলে 4টি করে টিকিট একজন কিনতে পারবেন, সেটা নিয়েও কিন্তু বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। একজন হয়তো 2টি চাহিদাপত্র রাখছেন। তো এখন দর্শক আমরা চলে যাব চট্টগ্রামে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী কমল দে। ধন্যবাদ মামুন, আপনি যা বলছিলেন, ঈদের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে আজ 21 সেপ্টেম্বর যাত্রার টিকিট বিক্রি করা হচ্ছে। এক্ষেত্রে বন্দরনগরী চট্টগ্রাম থেকে 9টি প্রধান রুটের 9টি ট্রেনে 4280টি টিকিট বিক্রি করা হচ্ছে আজ। এর মধ্যে চট্টগ্রাম থেকে ঢাকাগামী ট্রেন রয়েছে 4টি, সেগুলো হলো মহানগর প্রভাতী, মহানগর গোধূলী, তুন্না নিশিতা, চট্টলা এক্সপ্রেস এবং চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী রয়েছে মেঘনা এক্সপ্রেস, চট্টগ্রাম থেকে সিলেটগামী রয়েছে পাহাড়িকা এক্সপ্রেস এবং উদয়ন এক্সপ্রেস। এছাড়া রয়েছে চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস। মোট এই 9টি ট্রেনের 4280 টিকিট বিক্রি করা শুরু হয়েছে সকাল 9টা থেকে। আর এই টিকিট কেনার জন্য কিন্তু গতকাল বিকেল এবং সন্ধ্যা থেকে লাইনে দাঁড়িয়েছিল যাত্রীরা এবং এই টিকিট বিক্রি শুরু হয়। এক্ষেত্রে রেলওয়ে কর্মকর্তারা কিছুক্ষণ আগে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মকবুল আহমেদ এই রেল স্টেশন পরিদর্শন করেছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন কালোবাজারি ঠেকাতে রেলওয়ে সব ধরনের ব্যবস্থা নিয়েছে। এর মধ্যে আমরা দেখেছি পুলিশ, র্যাব এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন, নিরাপত্তা বাহিনী, জিআরপি, তাদের অস্থায়ী ক্যাম্প করা হয়েছে স্টেশন এলাকায়। এক্ষেত্রে যাত্রীদের পক্ষ থেকে বারবার একটি কথা বলা হচ্ছে, যেহেতু তাদেরকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে ট্রেনের টিকিটের জন্য, সেই জন্য তারা দাবি করছে সকাল 7টা কিংবা 8টার মধ্যে যেন এই টিকিট বিক্রি শুরু করা হয়। এই বিষয়টা আমরা দৃষ্টি আকর্ষণ করেছিলাম রেলওয়ে মহাব্যবস্থাপক মকবুল আহমেদের। তিনি আমাদেরকে জানিয়েছেন যেহেতু একটি সিস্টেমের মধ্যে সারা দেশে একযোগে রেলের টিকিট বিক্রি করা হয়, সে কারণে তারা এই টিকিট বিক্রির সময়টি এগিয়ে আনা সম্ভব না। আর এই অবস্থা আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ লাইন, বিশেষ করে চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী যে মেঘনা এক্সপ্রেস সেই জন্য কিন্তু দীর্ঘ লাইন রয়েছে এবং একই সাথে চট্টগ্রাম থেকে যে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস সেখানেও আমরা দীর্ঘ লাইন দেখেছি। তবে একটি কথা বলে রাখা উচিত যে আগামীকাল থেকে শুরু হবে চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী যে 2টি বিশেষ ট্রেন রয়েছে সেই 2টি বিশেষ ট্রেনের টিকিট বিক্রি। আর এই 2টি ট্রেনের মধ্যে প্রায় 2000-এর বেশি টিকিট বিক্রি করবে বলে রেলওয়ে পূর্বাঞ্চলের যে চট্টগ্রামের স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ তিনি আমাদেরকে জানিয়েছেন। তিনি আমাদেরকে বলেছেন সুষ্ঠুভাবে যে টিকিট বিক্রি সম্পন্ন করা এবং কালোবাজারি প্রতিরোধ করার জন্য যেসব ব্যবস্থা নেওয়া দরকার, সিসিটিভি ক্যামেরার মাধ্যমে তাদেরকে মনিটরিং করা এবং আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যম দিয়ে যারা টিকিট তাদেরকে মনিটরিং করার জন্য যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়া চলছে এই টিকিট বিক্রি। এই ছিল এখন পর্যন্ত এখান থেকে সর্বশেষ। ঈদ উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রির খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী কমল দে এবং কামরুজ্জামান মামুন। আসন্ন ঈদে ঘরমুখো মানুষকে সেবা দিতে প্রায় সব প্রস্তুতি সেরে নিয়েছে লঞ্চ মালিকরা। ইতোমধ্যেই শুরু হয়েছে লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি। আর আগামী 22 তারিখ থেকে শুরু হবে বিশেষ লঞ্চ সার্ভিস। ঈদে লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায়, টার্মিনালে পর্যাপ্ত নিরাপত্তার অভাব আর কুলিদের হয়রানি সহ নানা অভিযোগ রয়েছে সাধারণ মানুষের। তবে কর্তৃপক্ষ বলছে সেবা নিয়ে কোনো অভিযোগ পাওয়া গেলে নেওয়া হবে তাৎক্ষণিক ব্যবস্থা। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। রাজধানী থেকে দেশের দক্ষিণাঞ্চলে যাওয়ার অন্যতম বাহন লঞ্চ। প্রতিদিন ঢাকার সদরঘাট থেকে 30 থেকে 50,000 যাত্রী লঞ্চে যাতায়াত করলেও ঈদের সময় সেই সংখ্যা দাঁড়ায় 5 থেকে 6 লাখে। লঞ্চ মালিকরা বলছেন এত বিপুল সংখ্যক যাত্রীকে সেবা দিতে হিমশিম খেতে হয় তাদের। এজন্য নিয়মিত লঞ্চগুলোর পাশাপাশি চালু করতে হয় পুরনো লঞ্চগুলো। আর পুরাতন লঞ্চগুলোর ঘষা মাজার পাশাপাশি টুকিটাকি কাজ নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। দ্রুত কাজ করতেছি,
যাতে ঈদে ঈদে লাইনে দিতে পারে। লঞ্চটা যতটুকু ভাঙাচুরা ছিল সম্পূর্ণ কাটা, আমরা নতুন করে করতেছি জাহাজটারে, মানে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। ঈদের দিক দিয়ে মানে লাইনে চলে যাবে, তো এর জন্য আর্জেন্ট কাজ করাইতেছে। লঞ্চ মালিকরা জানালেন আগের যে কোনো সময়ের চেয়ে এবারের ঈদে তাদের প্রস্তুতি ভালো। যে আগে যে সমস্ত জাহাজে তো ম্যাক্সিমাম 1000 লোক তুলতে পারতো, এখন সেখানে 3000, 4000, 5000 লোক ওঠার মতো জাহাজ, বড় বড় বিশাল বিশাল জাহাজ তৈরি হয়েছে। অনেক লঞ্চে ইদানিং আপনার সিসি ক্যামেরা বসানো হয়েছে। তো এই দিকে আমরা সবাই মিলে লক্ষ্য রাখতেছি যাতে আমাদের যাত্রীরা কোনো রকম বিপদে না পড়ে, সবাই শান্তিতে যেতে পারে, আবার শান্তিতে ফিরে আসতে পারে। তবে সাধারণ মানুষের অভিযোগ, কর্তৃপক্ষের উদাসীনতার কারণে দিন দিন ভোগান্তি বাড়ছে লঞ্চ টার্মিনালগুলোতে। অতিরিক্ত বাড়া নাই, এবং এটা যদি সরকার মনিটরিং করে তো আমি আশা করি যে এটা তখন অতিরিক্ত ভাড়াটা নিতে পারবে না। স্থানীয় ঘাটে যারা পুলিশ যারা থাকে এরা একটা প্রবলেম করে, ওরা এক্সট্রা চার্জ চায়, ওদের দিয়ে নিতে হবে, ওদেরকে দিয়ে ক্যারি করাইতে হবে। এই প্রবলেমগুলো আমাদেরকে বেশি ফেস করতে হয়। আমাদের একটাই দাবি, কর্তৃপক্ষের কাছে নির্বিঘ্নে যেন আমরা বাড়ি যেতে পারি, সেই ব্যবস্থা যেন আমাদের করা হোক। কর্তৃপক্ষ বলছে দুর্ভোগ কমাতে কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা সদরঘাট থেকে এবার দিনে বরিশালগামী ডে সার্ভিস আমরা চালু করেছি। পাশাপাশি আপনারা জানেন সদরঘাটে আগে পন্টুন সংখ্যা ছিল 13টা, এখন এবার হবে 16টা, যে এবারই প্রথম টিকিট প্রথা চালু করা হচ্ছে। এছাড়া নির্বিঘ্নে লঞ্চ চলাচলের জন্য এবার ঈদের আগে ও পরে মোট 8 দিন বালুবাহী নৌযান চলাচল বন্ধ রাখার আবেদন জানিয়েছে কর্তৃপক্ষ। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। গতকাল পুনর্গঠিত ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও সদস্যদের নাম প্রস্তাব করে আইন মন্ত্রণালয়ের পাঠানো চিঠিতে রাষ্ট্রপতির স্বাক্ষরের পর এ প্রজ্ঞাপন জারি করা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনালের নতুন চেয়ারম্যান হয়েছেন বিচারপতি আনোয়ারুল হক। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন বিচারপতি শাহিনুর ইসলাম ও বিচারপতি মোহাম্মদ সোহরাওয়ার্দী। এ প্রজ্ঞাপনের ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 নিষ্ক্রিয় হয়ে গেল। মামলার সংখ্যা কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এর আগে জানিয়েছিলেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। গত বছরের চেয়ে 5 লাখ গরু ও 5 লাখ ছাগলের চামড়া বেশি সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ট্যানারি মালিকদের সংগঠন ট্যানার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। প্রতি বছর কোরবানির সংখ্যা বাড়ছে, সেই পরিসংখ্যানের ভিত্তিতেই সংগ্রহ লক্ষ্যমাত্রা বেশি বলে জানিয়েছে সংগঠনের সভাপতি। লক্ষ্যমাত্রা বাড়লেও বিশ্ববাজারে চামড়ার দাম এবং কোরবানির পশুর যোগান নিয়ে শঙ্কা থাকায় চামড়ার দাম নির্ধারণ করতে চান না তারা। সানবির উপলের রিপোর্ট। প্রতিবেশী দেশ থেকে গরু আসা বন্ধ কয়েক মাস ধরেই, তাই এবার কোরবানির পশুর হাট শুরুর আগেই নানা শঙ্কা জনমনে। এ অবস্থায় বিকল্প কোনো ব্যবস্থা আছে কিনা, স্থানীয় গরু চাহিদা মেটাতে পারবে কিনা কোরবানির আগেই এমন প্রশ্ন। সারা বছরের অর্ধেকের বেশি চামড়া সংগ্রহ হয় কোরবানির সময়, তাই হিসেব নিকাশ করছেন ট্যানারি মালিকেরাও। তার উপর ট্যানারিতে চামড়া অবিকৃত থাকা ও বিশ্ববাজারের দাম কমা নিয়েও চিন্তিত ব্যবসায়ীরা। 30% ডাউন হয়েছে বাজার। এখন হাজিরবাগে যে চামড়া আছে তার ভ্যালু হলো 30% কম। রপ্তানির 50% চামড়া আমরা কোরবানি কিনে থাকি, তো এটা আন্তর্জাতিক দরের সাথে মিলিয়ে রেখে আমরা চামড়াটা কিনি। যখন আন্তর্জাতিক বাজারে মুদ্রার মান কমে যায় তখন আমরাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হই। গত বছর কোরবানি বেশি হয়, চামড়া সংগ্রহ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। এবছরও শেষ পর্যন্ত পর্যাপ্ত পশু সরবরাহ থাকবে এমন হিসেব করে 60 লাখ গরু এবং 30 থেকে 35 লাখ পিস মহিষ ও ছাগলের চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ট্যানার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের। প্রত্যেক বছর আপনার আমাদের পশু কোরবানি বেশি হচ্ছে, তা আমরা মনে করি যে এই বছর অন্ততপক্ষে আপনার 60 থেকে 60 লাখ পিস চামড়া আপনার সংগ্রহ হবে। কিন্তু যদি ভারতীয় গরু সহ পার্শ্ববর্তী দেশের গরু না আসে তাহলে কিন্তু সেটা অর্ধেকে নেমে আসবে। গত বছর দাম নিয়ন্ত্রণে রাখতে ঢাকার প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়া 70 থেকে 75, ঢাকার বাইরে 60 থেকে 65 টাকা এবং খাসি 30 থেকে 35 টাকা নির্ধারণ করা হয়। তবে এবার দাম নির্ধারণ করতে চান না ব্যবসায়ীরা। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সদ্য প্রয়াত সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর জানাজা অনুষ্ঠিত হচ্ছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। লাইন ভাঙবেন না, মেহরবানি করে আপনারা লাইনে দাঁড়িয়ে থাকুন। দয়া করে আপনারা 2 কদম পিছনে গেলে পরে গা ডাবানোর জন্য একটু সুবিধা হবে। আপনাদের অনুরোধ থাকবে যে রাষ্ট্রসংঘ প্রবে আছেন, দয়া করে আপনারা 2 কদম পিছনে গেলে ভালো হয়। 2 কদম পিছনে গেলে ভালো হয়, ঠিক। 2 কদম পিছনে গেলে এখন 1971 রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী জনাব সৈয়দ মহসিন আলী এমপিকে মুক্তিযোদ্ধা হিসাবে কার্ড অব অনার প্রদান করা হবে। ওষুধ গেল না। এখন বড় বীর মুক্তি শহরের নিরাপত্তা পালন করা হবে। আপনারা আমাদের সাথে অংশ করতে পারেন। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সদ্য প্রয়াত সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর জানাজা অনুষ্ঠিত হয়েছে। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাজ কল্যাণ মন্ত্রী মহসিন আলীকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। পারিবারিক সূত্র জানিয়েছে, জানাজা শেষে হেলিকপ্টারে করে তার লাশ সিলেটের মৌলভীবাজার নেওয়া হবে। সেখানে সৈয়দ শাহ মোস্তফা রহমাতুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মাজারের পাশে তাকে দাফন করা হবে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে প্রায় 10 দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার বাংলাদেশ সময় সকাল 9:30টার দিকে মারা যান তিনি। গত রাত 9:45টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ দেশে আনা হয়। সময় সংবাদে আরো থাকছে। সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী নোয়াখালী পৌরসভার বেশিরভাগ রাস্তা। চরম দুর্ভোগে পৌরবাসী, শিগগিরই রাস্তা সংস্কারের আশ্বাস মেয়রের। রাজধানীর পাবলিক টয়লেটগুলোর বেহাল দশা। অপরিচ্ছন্ন আর নানা অব্যবস্থাপনায় টয়লেট ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না অধিকাংশ মানুষ। চিকিৎসকদের অভিমত, সময় মতো প্রাকৃতিক প্রয়োজনে সাড়া না দিলে মানবদেহে বিরূপ প্রভাব পড়ে। পাশাপাশি খোলা জায়গায় প্রাকৃতিক প্রয়োজন সম্পন্ন করায় নগরবাসী নানা স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে বলে দাবি পরিবেশবিদদের। 2017 সালের মধ্যে 100 পাবলিক টয়লেট নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছে একটি বেসরকারি সংস্থা। পাশাপাশি শিগগিরই বেশ কিছু আধুনিক টয়লেট নির্মাণের অঙ্গীকার সিটি কর্পোরেশনের। রাজধানীর পাবলিক টয়লেট সংকট নিয়ে মুজাহিদ শুভর 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। বেসরকারি সংস্থার জরিপে ঢাকার 2 সিটিতে প্রায় 1,60,00,000 মানুষের জন্য রয়েছে 69টি পাবলিক টয়লেট। 80-র দশকে নির্মিত এসব টয়লেটের মধ্যে সচল রয়েছে মাত্র 47টি। অর্থাৎ গড়ে প্রতি 2.25 লাখ মানুষের সুযোগ মিলছে একটি টয়লেট ব্যবহারের।
সিটি কর্পোরেশনের তদারকি না থাকায় প্রয়োজন থাকলেও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে এসব টয়লেটের ধারে কাছে ঘেঁষেন না অধিকাংশ শ্রেণীর মানুষ। এত নোংরা অবস্থা তাদের যে ওই সমস্ত বাথরুমে বসা যায় না, বা মানে অনেক গন্ধ। টয়লেটে গেলে অনেক সময় জাম দেখা যায়, ময়লা ভরা। চাইলেও যেখানে সেখানে মলত্যাগ করতে পারি না, তারপরে পাবলিক টয়লেট যেহেতু সংখ্যায় কম, সেক্ষেত্রে অনেক সময় বাধ্য হয়ে আমরা করতে হয়। সংখ্যায় অল্প, বাড়তি খরচ আর প্রয়োজনের সময় নাগালের মধ্যে না থাকায় যেখানে সেখানে প্রাকৃতিক প্রয়োজন সারতে বাধ্য হচ্ছেন ভুক্তভোগীরা। পরিবেশবিদরা বলছেন এতে তীব্র গন্ধে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি নানা স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে নগরবাসী। মানুষের জনদুর্ভোগ বা জনস্বাস্থ্যের হুমকি হচ্ছে তা নয়, এটি দৃষ্টি দূষণের কারণ হয়ে যাচ্ছে এই নগরীতে, এবং আমাদের যে ব্যাপক বৃক্ষরাজি ছিল সেগুলি কিন্তু ক্রমাগতভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। চিকিৎসকরা বলছেন নানা বাস্তবতায় যারা দীর্ঘক্ষণ প্রাকৃতিক প্রয়োজন সারতে পারেন না, তাদের শরীরে স্থায়ী বা অস্থায়ী নানা ধরনের রোগ জন্ম নেয়ার শঙ্কা থেকে যায়। প্রাকৃতিক সিগন্যাল দেওয়ার পরপরই মল মূত্র ত্যাগ করা না হয়, তাহলে সেটা পরিপাকতন্ত্রের উপরে একটা অস্থায়ী বা স্থায়ী প্রভাব পড়তে পারে, কিডনির উপরে ক্ষতি করতে পারে। এদিকে পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনের টয়লেটগুলোর সংস্কার ও যথাযথ কর্তৃপক্ষের সমন্বয়ে রাজধানীতে 100টি পাবলিক টয়লেট নির্মাণের পরিকল্পনা ওয়াটার এইডের। নতুন কোনো জায়গা পেলে ফুট ওভার ব্রিজের নিচে আমরা পাবলিক টয়লেট ছোট ছোট আকারে করতে চাই, যাতে করে একটা পর্যাপ্ত সংখ্যক পাবলিক টয়লেট পুরুষ এবং নারীরা কিছুক্ষণ পর পর ঢাকা শহরের রাস্তায় পেতে পারে। অন্যদিকে শিগগিরই প্রায় অর্ধশত টয়লেট নির্মাণের প্রতিশ্রুতি ঢাকা দক্ষিণের নগরপিতার। ওয়াটার এইড নামের একটা সংস্থা আছে, তারা শুরু করেছে, আমি একটা উদ্বোধন করে দিয়ে আসছি, আরেকটা করছি। আমাদের পক্ষ থেকে 15-20টা করবো, সবকিছু মিলে 40-50টা নতুন পাবলিক টয়লেট আমরা করবো। জনগণের স্বাস্থ্য সেবায় এনজিও সংস্থা সহ সমাজের আগ্রহী নানা পক্ষের সহযোগিতা নিতে সিটি কর্পোরেশনের প্রতি আহ্বান পরিবেশবিদদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। ব্যক্তিগত সফরে লন্ডনের উদ্দেশ্যে গতকাল রাতে ঢাকা ছেড়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার রাত 9:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি। স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন সহ নেতাকর্মীরা বিমানবন্দরে তাকে বিদায় জানান। বেগম জিয়া লন্ডনে অবস্থানরত পুত্র তারেক রহমান সহ পরিবারের সদস্যদের সঙ্গে এবারের ঈদ উদযাপন করবেন বলে জানিয়েছেন নজরুল ইসলাম খান। তিনি আরও জানান, বিএনপি নেত্রী সেখানে চোখের চিকিৎসা করাবেন এবং ঈদের পর দেশে ফিরবেন। উনি মেডিকেল চেক আপের জন্য গেলেন এবং আমরা সবাই অনুরোধ করেছি তাকে যে অনেকদিন পরে তিনি লন্ডনে যাচ্ছেন, সেখানে তার পুত্র তারেক রহমান সাহেব আছেন, অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। আমরা অনুরোধ করেছি যে অন্তত এই ঈদটা যেন উনি তার পরিবারের সঙ্গে করেন। উনি সব ঈদ দলের নেতা কর্মীদের সাথে করেন, জনগণের সঙ্গে করেন। এবারের ঈদটা যেন উনি পরিবারের সঙ্গে করেন, আমরাই অনুরোধ করেছি তাকে। কাজে আমরা আশা করছি ঈদের পরপরই উনি চলে আসবেন ইনশাল্লাহ। প্রয়োজনীয় এবং মানসম্মত শিক্ষক ছাড়াই দায়সারাভাবে চলছে বন্দরনগরী চট্টগ্রামের 9টি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম। অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকরা ক্লাস নিচ্ছেন। সে সাথে কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফির নামে মাত্রাতিরিক্ত অর্থ আদায় করছে বলেও অভিযোগ শিক্ষার্থীদের। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। টিউশন কিংবা সেমিস্টার ফি নেওয়ার ক্ষেত্রে চট্টগ্রামের 9টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো নিয়ম নীতি নেই বললেই চলে। ইচ্ছা মতো বিভাগ খুলে টিউশন এবং সেমিস্টার ফির নামে নেওয়া হচ্ছে হাজার হাজার টাকা, অথচ এর কোনোটিরই নেই পর্যাপ্ত নিজস্ব শিক্ষক। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা লিয়েন সহ নানা নামে ছুটি নিয়ে ক্লাস নিচ্ছে এখানে। ফলে এসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা জীবন নির্ভর হয়ে পড়ছে শিক্ষকদের ইচ্ছা অনিচ্ছার উপর। প্রাইভেট ইউনিভার্সিটির তুলনায় পাবলিক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অনেক আগিয়ে। কেন এগিয়ে? বিকজ ওরা ওই রকম শিক্ষাটা পাচ্ছে, কিন্তু আমরা ওই রকম শিক্ষাটা পাচ্ছি না। কিছু না কিছু প্রত্যেকটা কোর্সে টাকা বাড়ছে, আমি কেন দিব? আমি কি শিক্ষা কিনছি? সেশন ফি, অ্যাডমিশন ফি, ভর্তি ফি, পরীক্ষার ফি এগুলো দিতেই তাদেরকে হিমশিম খেতে হবে। এরপরে যদি টিউশন ফিটা বেড়ে যায় আমাদের উপর আসলে এটা মরার উপর খড়ের গায়ের মতো হয়ে যায়। আবার নিজস্ব যেসব শিক্ষক রয়েছেন তাদের মান নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে শিক্ষার্থীদের মধ্যে। আর এসব শিক্ষকের বেতন ও বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য বাড়তি অর্থ নেয়ার পক্ষে যুক্তি দিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছাত্র থেকেই তো যা রেভিনিউ আসবে সেটা দিয়ে বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকাণ্ড চলবে। অতএব সেই জায়গাটাতে সেমেস্টার ফি,
টিউশন ফি একটু বাড়তি হয়ে গেছে। উচ্চ যোগ্যতা সম্পন্ন, হাইলি কোয়ালিফাইড, যাদের প্রফেশনাল এক্সপোজার বেশি বা যাদের ইন্টারন্যাশনাল জার্নাল বা এর মধ্যে লেখালেখি বেশি, এরকম লোকগুলো খুঁজতে গেলে অবশ্যই আমাদের আশেপাশের ইউনিভার্সিটিগুলোর দিকে নজর দিতে হয়। তবে কঠোর নীতিমালা প্রণয়নের মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরাজমান সমস্যার সমাধান সম্ভব বলে মনে করেন এই শিক্ষাবিদ। শিক্ষা মন্ত্রণালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে আরো একটু কঠোর নজরদারির ব্যবস্থা করতে হবে, যাতে একটা ইউনিফর্ম বেতন কাঠামো শিক্ষার্থীদের জন্য তারা ফি যেটা বলছি সেটা যেন নির্ধারিত আকারে একটা ইউনিফর্ম হতে হয় সকল বিশ্ববিদ্যালয়ে পুরো বাংলাদেশে। বেসরকারি এসব বিশ্ববিদ্যালয়ে বর্তমানে বিবিএ, এমবিএ, এলএলবি, প্রকৌশল, সাংবাদিকতা এবং ইংরেজি বিভাগ চালু রয়েছে। আর এখানে শিক্ষার্থী রয়েছে অন্তত 1.5 লাখ। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিবির নিয়ন্ত্রিত আব্দুর রব হলে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ জিহাদি বই ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ সময় শিবির সন্দেহে একজনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গতকাল বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছাত্রলীগ ও শিবির কর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে শিবির নিয়ন্ত্রিত আব্দুর রব হলের দুপাশে মুখোমুখি অবস্থান নেয় ছাত্রলীগ ও শিবির কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ। শিবিরের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আব্দুর রব হলে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে হলটিতে তল্লাশি চালায় পুলিশ। এ সময় হলের 20 থেকে 25টি কক্ষের তালা ভেঙে বিপুল পরিমাণ জিহাদি বইসহ পাথর ও লাঠিসোঁটা উদ্ধার করা হয়। একই সঙ্গে শিবির সন্দেহে মোহাম্মদ মোস্তফা নামে একজনকে আটক করে পুলিশ। প্রক্টরিয়াল বডি সহ ছিলেন। আমরা তো তল্লাশি অভিযান পরিচালনা করছি। তল্লাশি অভিযানে কিছু ইসলামিক জিহাদি বই, ছাত্র শিবিরের বই, লোয়ার রড স্ট্যাম্প পাওয়া গেছে। হলে সম্পূর্ণ আমরা তল্লাশির পর হল সম্পূর্ণ স্বাভাবিক এবং যারা বৈধ ছাত্র হলে তারা অবশ্যই হলে থাকতে পারবে এবং যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই সাধারণ ছাত্র তারা হলে অবস্থান করতে পারবে। অন্যান্য বছর এমন সময় ক্রেতাদের আনাগোনায় মুখর থাকত টাঙ্গাইলের করটিয়া ও বাজিতপুর তাঁত কাপড়ের বাজার, কিন্তু এবার ঈদের মৌসুমেও প্রায় ক্রেতা শূন্য এ বাজার দুটি। ব্যবসায়ীরা বলছেন, সারা দেশে বন্যার কারণে পাইকারি ক্রেতারা দূর দূরান্ত থেকে কাপড় কিনতে আসছেন না। এদিকে শিল্প রক্ষায় সময় উপযোগী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে তাঁত বোর্ড। কাজী তালুকদারের তথ্য এবং রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। এভাবেই গল্প করে ঘুমিয়ে সময় পার করছেন ব্যবসায়ীরা। টাঙ্গাইলে দেশের অন্যতম বৃহৎ তাঁতের শাড়ি ও কাপড় বিক্রির দুটি হাট এই করটিয়া ও বাজিতপুরে দেখা যায় এমন চিত্র। ঈদের আগে দেশের বিভিন্ন জেলা থেকে এই হাটে শত শত পাইকারি ক্রেতা আসলেও এবার তাদের দেখা মিলছে না। তাই বেচা কেনায় কোনো উত্তেজনা নেই বাজার দুটিতে। আর কাপড় বিক্রি না হয় চরম দুশ্চিন্তায় দিন পার করছেন ব্যবসায়ীরা। অন্যান্য কুরবানিদের মতো এবার বেচা কেনা আমাদের হচ্ছে না। কাস্টমার থাকলে তো দুই চারটা দেখতো, সারাদিনে 2-1 কোটি কাপড় বেচতে পারি না। আর বেচা বিক্রি না হয় যে কোনো মুহূর্তে কাজ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় আছেন শ্রমিকরা। সামনে ঈদ, আমরাও খুব দুশ্চিন্তায় আছি, মহাজনও খুব দুশ্চিন্তায় আছে। বেচা হলে সোনা টাকা দিয়ে আমাকে দিব, কাপড় তো দিলে নেই না, মহাজন কয় আমাদের দাম চলেই না। আশেপাশে অনেক মহাজন বৈশা করছে। সাম্প্রতিক সময়ে সারা দেশে বন্যার কারণে তাঁত শিল্পে এমন ধস নেমেছে বলে মন্তব্য ব্যবসায়ীদের। আর এ অচল অবস্থা চলতে থাকলে ঐতিহ্যবাহী তাঁত শিল্প বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তাদের। এমন বন্যা হয়েছে চতুর্দিকে, যারা টাঙ্গাইল শহরে কিংবা টাঙ্গাইল প্রপারে সেটার প্রভাব কম পড়ছে, কিন্তু এর বাইরে যারা কেনাকাটা করবে তারা মূলত বন্যায় ভাসতেছে। এই অবস্থায় তাঁত শিল্প রক্ষায় ব্যবসায়ীদের মাঝে সহজ শর্তে ঋণ দিতে পদক্ষেপ নেওয়ার কথা জানালেন তাঁত বোর্ডের এই কর্মকর্তা। এরা বিভিন্ন এনজিও থেকে ঋণে জর্জরিত, চড়া সুদে ঋণ নিয়ে আসে, সময় মতো টাকা পরিশোধ করতে পারে না এবং কাপড় শাড়ি বাজারে নিয়ে গেলে তারা বাজারও বিক্রি করতে পারে না। টাঙ্গাইল জেলায় তাঁত মালিক রয়েছেন মোট 10,000 আর তাদের 64,120টি তাঁত রয়েছে। তাঁত শিল্পের সঙ্গে জড়িত রয়েছেন জেলার প্রায় 1.5 লাখ শ্রমিক। সময় সংবাদ, টাঙ্গাইল। সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে নোয়াখালী পৌরসভার বেশিরভাগ রাস্তা। খানাখন্দ আর আবর্জনায় ভরা রাস্তার কারণে প্রতিদিনই চরম ভোগান্তি পোহাচ্ছেন পৌরবাসী। তবে মেয়র বলছেন, খুব শিগগিরই এসব রাস্তার সংস্কার করা হবে। সাইফুল্লাহ কামরুলের পাঠানো তথ্য এবং মোহাম্মদ জামাল উদ্দিনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
একদিকে রাস্তায় পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, অন্যদিকে ময়লা আবর্জনার স্তূপ। ফুটপাতের কোনো অস্তিত্ব নেই। এসব বড় বড় গর্ত আর খানাখন্দকে ভরা রাস্তা দেখে বোঝার উপায় নেই এটি প্রথম শ্রেণীর কোনো পৌরসভার রাস্তা। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বেহাল দশা নোয়াখালীর পৌরসভার রাস্তাঘাট। কাঁচা রাস্তা তো আছেই, সেই সাথে সংস্কারের অভাবে বিভিন্ন পাকা রাস্তাতেও সৃষ্টি হয়েছে খানাখন্দক। আর এসব ভাঙাচোরা আবর্জনায় ভরা রাস্তাই পৌরবাসীর দুর্ভোগের সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। গর্ত হয়ে গেছে, আমরা গাড়ি চালাতে পারতেছি না, টায়ার টিপ সবকিছু নষ্ট হয়ে গেছে। এক এক গর্ত কত বড় বড়, আমরা যাইতে সমস্যা, গাড়ি যাইতে 3 জন ঠেলে নিতে গাড়িটারে। রিক্সা চলতে পারে না, কোনো অ্যাম্বুলেন্স আসতে পারে না, একটা ডাস্টবিনও নাই, সম্পূর্ণ কাঁচরা বেগিন রাস্তার পানি ফেলাইতেছে। বারবার অভিযোগ করার পরও এসব রাস্তাঘাট সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর। এক একটা রাস্তা 3-4 বছর যাবতেই সংস্কারবিহীন অবস্থায় আছে। পৌর কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো উদ্যোগই নিচ্ছেন না। সরকারের কাছে আবেদন করবো যে আমাদের এই নোয়াখালী পৌরসভার রাস্তাগুলি যেন অতি দ্রুত কাজ করে। সমস্যার কথা স্বীকার করে আগামী ডিসেম্বরের মধ্যে এসব রাস্তা সংস্কার করা হবে বলে আশ্বাস দিলেন মেয়র। আর রাস্তার ময়লা অপসারণ করতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার পাশাপাশি জনসচেতনতা বাড়ানো প্রয়োজন বলে জানালেন পৌরসভার সচিব। বেশ গুরুত্বপূর্ণ রাস্তাঘাট আমাদের পাইপলাইনে আছে। আমরা আশা করি এই ডিসেম্বরের মধ্যে এই জনগুরুত্বপূর্ণ রাস্তাগুলো আমরা ইনশাল্লাহ আমরা সংস্কার করতে পারবো। যেখানে সেখানে আবর্জনা ফেলা, নির্দিষ্ট স্থানে আবর্জনা না ফেলা, এদিক থেকে যদি জনসাধারণের কাছ থেকে আমরা সহযোগিতা পাই এবং আমাদের যেটুকু সীমাবদ্ধতা আছে সুইপার কোয়ার্টার নির্মাণ এবং সুইপারদের বেতন স্বল্পতা, এটা যদি আমরা পরিপূর্ণতা আনতে পারি তাহলে জনগণকে এই হেডে আমরা কাঙ্ক্ষিত সেবা দিতে পারবো। 9টি ওয়ার্ড নিয়ে গঠিত নোয়াখালী পৌরসভায় 225 কিলোমিটার পাকা রাস্তা, 111 কিলোমিটার আধা পাকা এবং 600 কিলোমিটার কাঁচা রাস্তা রয়েছে। সময় সংবাদ, নোয়াখালী। ভবন পরিত্যক্ত হয় ময়মনসিংহ শহরের মালতীপ্রভা ও শাখারীপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম চলছে অন্য দুটি প্রাথমিক বিদ্যালয়ে। শিক্ষকরা বলছেন, বিদ্যালয় স্থানান্তরের কারণে উভয় স্কুলেরই শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। কারণে শিক্ষার্থীর সংখ্যাও কমে যাচ্ছে আশঙ্কাজনক হারে। তবে উপজেলা শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, বিদ্যালয় দুটির ভবন নির্মাণের চেষ্টা চলছে। হোসেন আলীর তোলা ছবিতে হারুনুর রশিদের রিপোর্ট। পূর্ণ হওয়ায় 2013 সালের মে মাসে ময়মনসিংহ শহরের মালতীপ্রভা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 3তলা ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে উপজেলা শিক্ষা বিভাগ। এরপর 2 বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনো নতুন ভবন নির্মাণ না হওয়ায় ব্যাহত হচ্ছে শিশু শিক্ষা কার্যক্রম। একই অবস্থা শাখারীপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়েরও। আর ভবন পরিত্যক্ত ঘোষণার পর বিদ্যালয় দুটির কার্যক্রম পরিচালিত হচ্ছে চশমে রহমত এবং গাঙ্গিনারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয় দূরে চলে যাওয়ায় বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। 4টা স্কুলের ক্লাস শেষ হওয়ার আগে আমাদের ক্লাস শুরু হতে পারে না, এর জন্য আমাদের দাঁড়ায় থাকতে হয়। বৃষ্টির কারণে রাস্তাঘাট ডুবে যায়, তার জন্য আমাদের অনেক স্কুলে আসতে সমস্যা হয়। আমাদের পড়াশোনার অনেক ক্ষতি হয়, অনেক স্টুডেন্ট আসতে পারে না, ভালোভাবে পরীক্ষা দিতে পারে না। আমাদের স্কুলটা ঠিক করলে আমরা ভালোভাবে আসতে পারবো। শিক্ষকরা বলছেন, বিদ্যালয় স্থানান্তরের কারণে উভয় স্কুলের শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি কমে গেছে শিক্ষার্থীর সংখ্যাও। দূরে যাওয়ার জন্য বাচ্চারা স্কুলে যায় না, মানে আশেপাশের বাচ্চারা অনেক ঝরে পড়ছে। এখন যে বাচ্চাগুলো আছে তাদের উপস্থিতি খুবই কম, যার জন্য এখানে যে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা এটা কিন্তু ব্যাহত হচ্ছে। স্কুলটা তাড়াতাড়ি হলে আমরা ওই স্কুলে শিফট করলে ধরেন স্টুডেন্টও বাড়তো, শিক্ষার পরিবেশটাও সুষ্ঠুভাবে সম্পন্ন করা যেত। এদিকে উপজেলা শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, বিদ্যালয় দুটিতে ভবন নির্মাণে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কয়েকবার আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টা জানিয়েছি। অলরেডি শাখারীপট্টির জন্য বিল্ডিং এর প্রস্তাব চলে আসছে। মালতীপ্রভা ওটার ব্যাপারে আমরা জানিয়েছি, কিন্তু এখন পর্যন্ত ওটার বিষয়ে কোনো সুরাহা হয়নি। আমি শিক্ষা কমিটিতে বিষয়টা নিয়ে আলোচনা করেছি এবং পুনরায় আরেকটা প্রস্তাব সহ আমাদের অধিদপ্তরে এবং মিনিস্ট্রিতে পাঠাবো। ময়মনসিংহ শহরের সিকে ঘোষ রোডে মালতীপ্রভা সরকারি প্রাথমিক বিদ্যালয় 1953 সালে এবং শাখারীপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয় 1945 সালে প্রতিষ্ঠিত হয়। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। দেশের বাইরের খবর। সৌদি আরবের মক্কায় ক্রেন দুর্ঘটনায় নিহত 111 জনের পরিবারকে অর্থ সহায়তা দেবে সৌদি সরকার। সংবাদ মাধ্যম আরব নিউজের খবর অনুযায়ী নিহতদের প্রত্যেকের পরিবার 3 লাখ সৌদি রিয়াল পাবে, যা বাংলাদেশি টাকায় প্রায় 57 লাখ টাকা। যে ঠিকাদার প্রতিষ্ঠান মক্কার কাবা শরীফ সংস্কার করছে, তাদের ইন্স্যুরেন্স কোম্পানি এই অর্থ পরিশোধ করবে। এদিকে ওই ঠিকাদারি প্রতিষ্ঠান বিন লাদেন গ্রুপকে দুর্ঘটনার জন্য দায়ী করে 10 লাখ রিয়াল জরিমানা করেছে সৌদি রাজকীয় আদালত।
আদালতের মতে ভুল জায়গায় ক্রেন স্থাপন করাতেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ইউরোপে আশ্রয় প্রত্যাশীদের রুখতে হাঙ্গেরির সরকার সার্বিয়া হাঙ্গেরি সীমান্তে বন্ধ করে দেওয়ার বিপাকে পড়েছেন মধ্যপ্রাচ্যের বহু শরণার্থী। মঙ্গলবার দেশটির সরকারের নির্দেশে সীমান্তে নতুন কাঁটাতারের বেড়া লাগানো হয়েছে। পাশাপাশি দেশে জারি করা হয়েছে জরুরি অবস্থা। বন্ধ করে দেওয়া হয়েছে শরণার্থীবাহী বিশেষ ট্রেন সার্ভিসও। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান সার্বিয়া থেকে তার দেশে প্রবেশ ইচ্ছুকদের অনুরোধ ফিরিয়ে দিচ্ছেন। ফলে সীমান্তে আটকে পড়েছে কয়েকশো মানুষ। হাঙ্গেরি সরকারের এমন আচরণে তারা এখন ক্ষুব্ধ হয়ে উঠেছেন। খাবার এবং পানি ফেলে দিয়ে তারা বিক্ষোভ করছেন। এদিকে হাঙ্গেরির পর অস্ট্রিয়া সরকারও সীমান্তে সাময়িকভাবে নজরদারি বাড়িয়ে দিয়েছে। মঙ্গলবার মধ্যরাত থেকেই অস্ট্রিয়ান পুলিশ জার্মানিতে প্রবেশপথে টহল বাড়িয়ে দিয়েছে। এএফসি অনূর্ধ্ব 16 বাছাইয়ের খবর। সাফে সাফল্যের পর এবার এএফসি অনূর্ধ্ব 16 বাছাইয়ের ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। ডি গ্রুপের প্রথম ম্যাচে শক্তিশালী সৌদি আরবের মুখোমুখি হবে বাংলাদেশের কিশোররা। যাতে সাফের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে মরিয়া শাওনরা। অন্যদিকে অতিথি সৌদি আরব চায় জয় দিয়ে আসর শুরু করতে। আজ সন্ধ্যা 6টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হবে দুদলের খেলা। সাফ অনূর্ধ্ব 16 শিরোপা জয় করে দক্ষিণ এশিয়ার সেরা এখন বাংলার কিশোররা। এবার মিশন এশিয়ার সেরা হবার, যেখানে এএফসি অনূর্ধ্ব 16 চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে ঘরের মাটিতে নামছে শাওনরা। আর সামনের বছর ভারতে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে খেলতে পেরোতে হবে বাছাই পর্বের বাধা, যাতে প্রথম লড়াইয়ে বাংলার কিশোরদের প্রতিপক্ষ সৌদি আরব। দুদেশের জাতীয় দলের র্যাঙ্কিং বিচার করলে 93-এ থাকা সৌদি আরবের চেয়ে 173 নম্বরের বাংলাদেশ অনেকটাই পিছিয়ে। তবে জাতীয় দল আর বয়সভিত্তিক দল তো এক নয়, বরং কদিন আগে কিশোর সাফ খেলা শাওনরা এখন অনেক অভিজ্ঞ। এটি বড় অনুপ্রেরণা জিলানি শিষ্যদের। এছাড়া আসরে পাকিস্তান নাম প্রত্যাহার করে নেয় ডি গ্রুপে আরব আমিরাত ও সৌদি আরবের বিপক্ষে জয় পেলেই পরের ধাপে পৌঁছাবে বাংলাদেশ। তাই ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে সৌদি আরবের কিশোরদের বিপক্ষে জয় পেতে মরিয়া লাল সবুজের প্রতিনিধিরা। ওরা খুব স্ট্রং টিম, র্যাঙ্কিং আমাদের থেকে অনেক এগিয়ে। যেহেতু আমাদের দেশে মাটিতে খেলা, হোম গ্রাউন্ড আমাদের, সো আমাদের অবশ্যই আমাদের অ্যাডভান্টেজ থাকবে। আমরা চেষ্টা করবো আমাদের বেস্ট থেকে বেস্ট এফোর্ট দেওয়ার জন্য। প্রাইমারিতে আমার দুইটা প্লেয়ার বাদ পড়েছিল, সাদ এন্ড খলিল। আর ইনজুরির কারণে আতিকুজ্জামান খেলতে পারছে না। সো তারপরে বলবো আমার টিম বর্তমানে যেহেতু চ্যাম্পিয়ন হয়েছে, এই টুর্নামেন্টেও আমার দল ভালো খেলবে। আমি যখন অ্যাটাকে যাব আমার টিম টোটাল টিমে যাবে, একজন ডিফেন্স জন করবে, টোটাল টিমে ডিফেন্স করবে। অন্যদিকে এই টুর্নামেন্টের জন্য 170 জন ফুটবলারের মধ্য থেকে বাছাই করে সেরা স্কোয়াড সাজিয়েছে সৌদি আরব। সেই সাথে প্রস্তুতিটাও হয়েছে বেশ ভালো। সবশেষ 8 ম্যাচে 4 জয় পাওয়া অতিথিরাও তাই জয় ভিন্ন কিছুই ভাবছে না। প্রতিপক্ষের খেলার ধরন সম্বন্ধে তেমন কোনো ধারণা নেই আমাদের, তাই আগে থেকে কোনো গেম প্ল্যানও নেই। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী সেরা খেলাটা খেলতে চাই আমরা। এখানকার কন্ডিশনও ভিন্ন। আশা করছি সপ্তাহ জুড়ে এখানে অনুশীলনের অভিজ্ঞতাটা কাজে লাগবে। এখন দেশের ফুটবল ভক্তদের প্রত্যাশা, সাফে যে দুটি ছড়িয়েছে বাংলারই কিশোররা, তা এখানেও ধরে রাখতে পারলে আবারও গর্জে উঠবে দেশের ফুটবল। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর। গ্রুপ পর্বের শুরুতেই বড় জয় দিয়ে শুভ সূচনা করল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাট্রিকে শাখতার দোনেৎস্ককে 4-0 গোলে উড়িয়ে দিয়েছে বেনিতেজের শিষ্যরা। আগের মৌসুমে শিরোপাহীন থাকার হতাশা ঘোচাতে যেন এই মৌসুমে আরও আগ্রাসী হয়ে উঠেছে লস ব্লাঙ্কোসরা। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের শুরুতে ঘরের মাঠে এদিনও আক্রমণাত্মক ফুটবল খেলে বেনজেমার গোলে ম্যাচের 30 মিনিটেই এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে গোল পরিশোধে মরিয়া শাখতারের স্টেপানেনকো লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এরপরেই লাইম টাইমে আসেন রোনালদো। ম্যাচের 55-63 মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে 3-0 গোলে এগিয়ে নেন এই পর্তুগিজ। এরপর ম্যাচের 81 মিনিটে আরও একটি গোল করে নিজের হ্যাট্রিক পূরণ করেন ক্রিস্টিয়ানো। ফলে ইউক্রেনের ক্লাবটির বিপক্ষে 4-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মাদ্রিদিস্তানরা। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। রেলের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিনেও টিকিট প্রত্যাশীদের ভিড়। ঈদে ঘরমুখোজ মানুষকে সেবা দিতে প্রস্তুত লঞ্চ মালিকরা। বিশেষ সার্ভিস 22 তারিখ থেকে। গতবারের চেয়ে 10 লাখ বেশি চামড়া সংগ্রহের লক্ষ্য ট্যানারি মালিকদের। কোরবানির পশুর যোগান নিয়ে শঙ্কা থাকায় দাম নির্ধারণে অনাগ্রহ।
রাজধানীর বেশিরভাগ পাবলিক টয়লেটেরই বেহাল দশা। খোলা জায়গায় টয়লেট ব্যবহারে স্বাস্থ্য ঝুঁকিতে নগরবাসী, বলছেন চিকিৎসকরা। দায়সারাভাবে চলছে চট্টগ্রামের 9টি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম। টিউশন ফির নামে মাত্রাতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ শিক্ষার্থীদের। এবং কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মহসিন আলীর প্রথম জানাজা অনুষ্ঠিত। আজই সিলেটের মৌলভীবাজারে দাফন। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া মাত্র খবর আপনার মোবাইলে পেতে SMS করুন SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ে।